গুলশান ২ থেকে এইমাত্র এই ফোনটি আসলো। ব্যাকশেলটির অবস্থা ভালো না এবং খোলাই আছে ফোনটি। আর ফোনটি দেখানো হয়েছিল, কি অবস্থা দেখব। দেখুন ফোনটির মাদারবোর্ডটি রিমুভ করে নিচ্ছি বডি থেকে। আর এখানে দেখতে পাচ্ছি যে সিপিইউ এবং ইউএফএস দুটিই খোলা হয়েছে। অলরেডি এই ফোনটিতে চেষ্টা করা হয়েছে। তো প্রথমে আমি একটি মাদারবোর্ড, যেহেতু আমার কাছে এই মুহূর্তে আছে, আমি ডিসপ্লে চেক করে নিচ্ছি। কারণ এই ধরনের ফোন বা দীর্ঘদিন ফেলে রাখার কারণে অনেক সময় ডিসপ্লে খারাপ হয়ে যেতে পারে। তো আরেকটি ফোন আছে আমার কাছে, এই ফোনটির আবার ডিসপ্লে নেই। ফোনটি ডেড ছিল, আমি রিকভারি করেছি। তো এই ফোনটিও চেক করা হলো যে ফোনটি রান হয় কি না। দ্বিতীয় হচ্ছে যে ফোনটি এখন কাজ করব সেই ফোনটির ডিসপ্লে ভালো আছে কিনা সেটিও চেক করা হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটিতে লেখা দেখা যাচ্ছে, মানে হচ্ছে ফোনটি চার্জ নেই অবশ্য। তো এই ফোনটির ডেড মোডে থাকা এবং ডিসপ্লে ভালো আছে এই বিষয়টি নিশ্চিত হয়ে আমি এখন কাজ শুরু করব। এবং কি আরেকটি ফোন আমি চেক করে নিলাম যে ফোনটি কিছুক্ষণ আগে আমি ডেড রিকভারি করেছি, ফোনটির ডিসপ্লে নেই। তো ফোনটি চালু হচ্ছে কিনা সেটি দেখে রাখলাম, পরবর্তীতে উনি ডিসপ্লে লাগিয়ে নেবে। তো এই ফোনটির ক্ষেত্রে এটি হচ্ছে ঢাকা গুলশান থেকে পাঠিয়েছে। এই ফোনটির হিস্টোরি হলো যে ফোনটির ফ্রন্ট ক্যামেরা বা সাউন্ড এ ধরনের সমস্যা ছিল। আপনারা জানেন যে নোট 10 প্রো ম্যাক্স, নোট 10 প্রো এই টাইপের যে ফোনগুলো, এগুলো হঠাৎ করে ফ্রন্ট ক্যামেরা আপডেট দেওয়ার পরে যে ইস্যুসগুলো দেখা দেয় সেগুলোই দেখা দিয়েছিল। তো এই ফোনটি সিপিইউ রিভলিংয়ের জন্য দিয়েছিল। তো সিপিইউ রিভলিং করতে গিয়ে ফোনটি একদম ডেড হয়ে যায়, মানে ফোনটি আর রান হয় না। পরবর্তীতে উনি রিটার্ন নিয়ে আসেন। আর নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স খুব সুন্দর একটি ফোন এবং দামি একটি ফোন। তো এই ফোনটি প্রবলেম হওয়ার পর উনি একটু দুশ্চিন্তায় পড়েন এবং অনলাইনে ঘাটাঘাটি করেন কিভাবে এই প্রবলেমটি সলভ করা যায়। অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো যারা পড়েন তারা প্রথমত হয়তো অনেকে জানেন না, যে কারণে হুট করে একটি জায়গায় দেখান বা ঠিক না হওয়ার পরে তখন অনেক দুশ্চিন্তায় পড়ে যান। ফোনগুলো অনেক সময় দেখা যায় রিপেয়ার সম্ভব হয় না। তো এই আজকের এই ফোনটি একদম ননসেন্স মোডে আছে, মানে একেবারে কোনো রিডিং নেই, পালস নেই। তো এরকম কন্ডিশনে চার্জও নিচ্ছে না, এরকম কন্ডিশনে আসলে ফোনগুলো রিপেয়ার হবে কি হবে না, পাওয়ার সেকশন ঠিক আছে কি না সেটি চেক করতে হবে। স্টোরেজ আইসিটি মানে রোম আইসিটি ঠিক আছে কি না, সফটওয়্যার ঠিক আছে কি না, সিপিইউটি ঠিক আছে কি না, ইভেন পাওয়ার আইসির যে ভোল্টেজগুলো সেগুলো ঠিকঠাক মতো দিচ্ছে কিনা, অনেক কাজ বাকি। তো আমি চেষ্টা করব ধীরে ধীরে কাজটি সম্পন্ন করার। আর শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডার একটু সমস্যা রয়েছে। বর্তমান যে সিজন, ঠান্ডা, হুট করে ঠান্ডা লেগে যায়, গরম ঠান্ডা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসলে নিজের প্রতি খেয়াল রাখবেন। যেহেতু আমাকে কাজ করতেই হয়, প্রত্যেক দিনই একটি শিডিউলের মধ্যে চলতে হয়, কাজের প্রেশার থাকে, রেগুলার যে কাজগুলো আসে সেগুলো রেগুলার করার চেষ্টা করি। তো আমি মোটামুটি ক্লিন করে নিলাম, ইউএফএস আইসিটি পরিষ্কার করে ইউএফএস আইসির যে বলগুলো সেগুলো চেক করব। দেখুন এখানে একটি জাম্পার করা আছে, যেহেতু লাইনটি ঠিক আছে তো এটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এবং আমি আইসিটিও চেক করে নেব এই ফাঁকে, কম্পিউটারের মাধ্যমে যে স্টোরেজ আইসিটি ভালো আছে কিনা। কারণ আমাদের একটি ফোন রান হওয়ার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো প্রত্যেকটি আসলে ঠিক আছে কিনা চেক করতে হবে। আর যেহেতু এখানে টাচ করা হয়েছে, মানে অন্য একজন কাজ করেছে, সেহেতু অবশ্যই এই বিষয়গুলো এ টু জেড আমাকে চেক করেই কাজ করতে হবে। দেখুন এখানে সিপিইউর নিচে একটি রেজিস্টর মিসিং রয়েছে, 100 ওহমসের একটি রেজিস্টর। তো এ ধরনের রেজিস্টর মিসিং বা উনি এটি জাম্পার করে দিয়েছিলেন সম্ভবত। এ ধরনের মিসিং থাকলে কিন্তু ফোন চলবে না। তো আমি লাইনগুলো পরিষ্কার করে নিলাম। এবার ডিশোল্ডারিং উইকের মাধ্যমে একদম সমান করে নিতে হবে বলগুলো। তো এই ধরনের কাজগুলো যেগুলো আপনার বিভিন্ন জায়গাতে দেখানো হচ্ছে, কাজ করা হচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না, এই ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু খুব কম সংখ্যক ফোন ঠিক হয়, অনেক ক্ষেত্রে অনেক ড্যামেজ পেয়ে থাকি। আর সব ধরনের ভিডিও নিয়ে আসা সম্ভব হয় না, কিন্তু আমি কাজ করতে গিয়ে দেখেছি অনেক এত বেশি ড্যামেজ পেয়েছি যেগুলো হয়তো রিপেয়ার করা সম্ভব না।
তো আপনার যখন কাজটি করবেন কাজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অবশ্যই, যেন কোনো ড্যামেজ না হয়। আর কোনো ভুল হলে সেটিকে খুঁজে বের করার সক্ষমতা থাকতে হবে। আপনার কোনো রেজিস্টর মিসিং হয়ে গেছে বা কোনো ভোল্টেজ প্রবলেম হচ্ছে, সেটি ফাইন্ড আউট করুন, সময় নিন। প্রয়োজনে খুব ধীরে ধীরে কাজটি করা উচিত। টেকনিশিয়ান ভাই যারা রয়েছেন অনেকেই আছেন যারা নতুন নতুন সিপিইউ রিবোলিংয়ের কাজে হাত দিচ্ছেন বা ট্রাই করছেন, অনেকে ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। শুভকামনা রইল সবার জন্য। আসলে আমি বলবো যে কারো ফোন যেন নষ্ট না হয়, সেজন্য আমাদের একটু দায়বদ্ধতা। আমরা চেষ্টা করি, অ্যাক্সিডেন্টলি কোনো ফোন খারাপ হতেই পারে। তো এই ফোনটি আসলে ইউএফএস এবং সিপিইউ সব খুলে রিমুভ করে আমি চেক করলাম, আসলে তারপরেও ননসেন্স রয়েছে। তো এই পাওয়ার আইসিটি দেখব, পাওয়ার আইসির নিচে দেখতে পাচ্ছি যে ময়লা। আমি এটি ক্লিন করব সুন্দর করে, প্রথমে ক্লিন করে আইসিটি লাগিয়ে দেখব যে আমার যে ভোল্টেজ সাপ্লাইগুলো সেগুলো ঠিকঠাক মতো দেয় কিনা। কারণ দেখুন, আমাদের যদি ঘরে বিদ্যুৎ না থাকে তাহলে কিন্তু আমার লাইট ফ্যান কোনো কিছুই চলবে না, সহজ হিসাব। তো পাওয়ার আইসির যে ভোল্টেজগুলো, আউটপুট ভোল্টেজগুলো, সেগুলো কিন্তু একদমই নেই এই ফোনটির ক্ষেত্রে। যে কারণে আমি পাওয়ার আইসিটি রিমুভ করে সেটিকে আবার ক্লিন করে লাগাবো। তো যদি আমার সেম কন্ডিশনে থাকে তাহলে এই ফোনটির পাওয়ার আইসি হয়তো রিপ্লেস করার প্রয়োজন হতে পারে, এবং কি আমাকে এর বাইরেও অনেক ডায়াগনোসিস করতে হচ্ছে। তো আমি ভিডিওটি আসলে শর্ট করে নিয়ে আসার কারণ হচ্ছে যে ভিডিও অনেক লম্বা হয়ে যায় আর সব কিছু সময়ও থাকে না। এর পাশাপাশি মাঝে মাঝে অন্য কাজও করতে হয়। সব মিলিয়ে আমি মূল বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দেখুন, আমি সেই আইসিটি পরিষ্কার করে নিলাম। প্রচুর ময়লা ছিল আইসির নিচে, বা মাদারবোর্ডেও ময়লা ছিল। তা আমি এখানে সুন্দর করে আইসিটি ক্লিন করে আবার বসিয়ে দেখব যে আমার এই আইসিতে ঠিকমতো রিডিং আসে কিনা। আসলে দেখুন, অনেক ধৈর্য নিয়ে অনেক সময় আমাদের কাজ করতে হয়। এই ফোনটির ক্ষেত্রে হয়তো বা সরাসরি আমি পাওয়ার আইসিটি চেঞ্জও করতে পারতাম, বাট আমার মনে হলো যে আইসিটি একবার ক্লিন করে রিইনস্টল করে দেখি যে ফোনটিতে আসে কিনা। কারণ আইসি দেখতে সেরকম কোনো সমস্যা মনে হয়নি, যে কারণে। কিন্তু দেখুন, আমি একটি ফল্ট পেলাম আইসি লাগানোর পর। আমি আপনাদের দেখাচ্ছি এই ফোনটি কিভাবে প্রবলেম হয়েছে। দেখুন, এখানে আইসির এই যে দেখুন, এখানে কাচের আইসি এটি মূলত। তো এখানে ভেঙে গেছে, এখানে ভেঙে একটু হালকা ভেঙে লেগে আছে। তো বাধ্যতামূলক আইসিটি রিপ্লেস করতে হলো। আর ওই ভাঙাটুক থাকার কারণেই কিন্তু আমার এই পাওয়ার আইসিতে কোনো ধরনের ভোল্টেজ আউটপুট দিচ্ছে না। তো এটি হচ্ছে মূল কারণ ছিল যে ফোনটি ননসেন্স হয়ে যাওয়ার কারণে ফোনটি ডেড হয়ে যায়। এই ফোনটি হয়তো সিপিইউ রিবোলিং করতে উনি যে স্টিলের ঢাকনাটি বা শেল কাটিং করছে, এই কাটিংয়ের সময় ওনার জাস্ট হয়তো পাওয়ার আইসির এই কর্নারে একটু চাপ লেগে ভেঙে যায়, যেটি আমার চোখেও ধরা পড়েনি প্রথমে। পরে আমি বুঝতে পারলাম যে এখানে একটু ভাঙা রয়েছে। তো হয়তো ননসেন্স হয়ে যায়। এরপর উনি সিপিইউ, ইউএফএ সব একের পর এক খোলার চেষ্টা করেন এবং ট্রাই করতে থাকেন কোথা থেকে সমস্যা। ধরতে পারেননি সমস্যাটি কোথায় ছিল, তো যে কারণে ফোনটি হয়তো রিটার্ন করে দিয়েছেন। কিন্তু এই কাজটি আসলে অনেক জটিলই ছিল। সহজ কাজটি অনেক সময় জটিল হয়ে যায়। তো সাধারণত আমরা যদি একটি শুধু সিপিইউ রিবোলিংয়ের উপর অভিজ্ঞতা নিই, তাহলে আমাদের অনেক কাজ বাকি থেকে যাবে। অনেক কাজই কিন্তু আমরা করতে গিয়ে বিপদে পড়ে যেতে পারি। দেখুন, আমি 100 ওহমসের রেজিস্টারটি এখানে বসিয়ে দিচ্ছি। আর এই রেজিস্টারটি হয়তো ওনার কাছে মিসিং হয়ে যায়, জাম্পার করে। তো আমি এবার ইউএফএসটি বসিয়ে দেবো, স্টোরেজ আইসি। এটির এই ফোনের সফটওয়্যার থেকে শুরু করে সবই কিন্তু ঠিক রয়েছে। তো স্কাই হাইনিস্কের একটি স্টোরেজ ফ্ল্যাশ চিপ আমি এটি ইনস্টল করে দিচ্ছি। আর সিপিইউতে রিডিং অলরেডি চলে আসছে। পাওয়ার আইসি চেঞ্জ করার পর আমি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজগুলো সঠিক অবস্থাতেই এখন আছে। তো সাপ্লাই ঠিকঠাক মতো দিলে অবশ্যই রিডিং চলে আসবে। আর স্টোরেজ আইসি ঠিক থাকলে ফোনটি রান হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কি বলা যায় যে ফোনটি রান হয়ে যাবে। তো আমার আইসিগুলো ইনস্টল করা যেহেতু শেষ, আমি ফাইনালি এবার টেস্টে চলে যাব। আপনাদের সামনে নিয়েই চেকটি করতে চাই। এই ফোনটির
যেহেতু বডিতে একটু নেগেটিভ শট হতে পারে, আমি একটু ট্যাপ দিয়ে ঢেকে নেব। তো আমার ভিডিওগুলো আসলে এক সময় এক রকমের ভিডিও হয়ে থাকে, সব সময় একই ধরনের কাজ আসলে শেয়ার করা সম্ভব হয় না। আর এ ধরনের কাজ অনেক সময় করলেও দেখা যায় যে সেই কাজগুলো শেয়ার করার সুযোগ থাকে না, ভিডিও করার সুযোগ থাকে না, এবং কি অনেক ব্যস্ত সময় থাকে। ব্যস্ত সময়ে দেখা যায় যে ভিডিওর কথা মনেই থাকে না। নোট 10 প্রো ম্যাক্স আরেকটি ফোন আমি কয়েকদিন আগে ঠিক করেছি। উনি সারাটা দিন বসেছিল। ফোনটিতে অনেক জটিল জটিল সমস্যা ছিল। তো এই সমস্যাগুলো সলভ করে পরবর্তীতে ফোনটি রান করে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ফোনটি রান হয়েছিল। আজকের ফোনটিও আশা করি রান হয়ে যাবে। আপনারা রান হলে অবশ্যই লাইক করবেন। দেখুন আলহামদুলিল্লাহ ফোনটি কিন্তু রান হয়েছে, লোগো চলে আসছে। এই ফোনটির কন্ডিশনটি এত খারাপ ছিল যে ফোনটির লম্বা সময় গিয়েছে, হয়তো আপনারা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন, কিন্তু এই ফোনটির প্রতিটি চেকিং এবং ডায়াগনোসিস করার যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু অনেক লং ছিল। যে মিটারে প্রত্যেকটি ভ্যালুগুলো চেক করা, ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং চেক করা, এভরিথিং। আমি তো তারপরেও আমি মূল যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এ ধরনের কাজগুলো আসলে কাজ হওয়ার পরে বা কমপ্লিট হওয়ার পরে নিজের কাছেও ভালো লাগে। তো এই ফোনটি যিনি পাঠিয়েছেন গুলশান থেকে, ওনার সাথে আমি কন্ট্যাক্ট করেছি অলরেডি। উনি বলেছেন যে ফোনটি শুধুমাত্র ক্যামেরা এবং সাউন্ড প্রবলেম ছিল। উনি এক জায়গায় দেখিয়েছিলেন, দেখানোর পর ফোনটি একদম ডেড হয়ে যায়। তো ডেড হয়ে যাওয়ার পর উনি অনলাইনে ঘাটাঘাটি করে আমার কাজগুলো দেখে উনি কনফিডেন্টলি কাজটি আমার কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ ফোনটি রান হয়ে গেল। আশা করি ওনার ডাটা ডকুমেন্ট যা ছিল সব কিছু সহই উনি ফেরত পাবেন। আর এই ফোনটিতে যারা প্রথমে কাজ করেছিল, কাজের সামান্য ত্রুটির কারণে অনেক সময় একটি কাজ অনেক বড় হয়ে যায়। আসলে সিপিইউ রিবোলিংয়ের কাজটি খুবই সহজ ভাবে আমরা মনে করি, কিন্তু সেই সিপিইউ রিবোলিং করতে গিয়ে কিন্তু অনেক সময় ফোনটি ডেড হয়ে গেলে সম্পূর্ণ ফোনটি কিন্তু যখন ডেড হয়ে যায় তখন আপনার পুরোপুরি লস। তো যা হোক, আজকের এই ফোনটির ডকুমেন্ট সহ এভরিথিং ওকে রয়েছে, এবং কি আশা করি এই ফোনটি একদম আগের মতো ভালো চলবে। তো এই ফোনটির মতো আপনাদের কারো যেন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং কি লাইক কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ ধরনের কারো সমস্যা থাকলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আজকের মতো এই পর্যন্তই।